সে আমাকে বিয়ের জন্য তিনবার উঠাই নিয়ে গিয়ে হাত বেঁধে মুখ বেঁধে রাখছে। কি বলবো, এখানে যা হয়েছে এটা আসলে আমি ক্যামেরার সামনে বলবো না। ফিল্মে গেলে কারোর সঙ্গে একটা যেটা বলে ফিজিক্যালি একটা সম্পর্কে গিয়ে তারপরে গিভ এন্ড টেকে গিয়ে কাজ করতে হয়। তো আমাকে বলছে যে এফডিসিতে আর কাজই করতে পারবো না। আমি বলছি ওকে আমি কাজই করবো না, তারপরও আমি আপনার সামনেও কোনোদিন যাব না। রাতের বেলা দেখতেছে তাকে এইভাবে ধরছে, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠে এর মধ্যে দেখে নাই ভ্যানিশ। দর্শক আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। আজ আমাদের অতিথি বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা তানা মৌমুছি। তানা, শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ তোমাকেও। শুরুতে জানতে চাচ্ছিলাম যে তোমার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এবং আবার তুমি কামব্যাক করেছো, এই গ্যাপটা নিয়ে একটু যদি কথা বলতে। আচ্ছা, মাঝখানের গ্যাপটা ছিল এটা একদমই কি বলবো পার্সোনাল একটা ম্যাটার, পারিবারিক কিছু বিষয়। আর তার মাঝেও আমার ব্যাক করা এরকম মাঝে মাঝে হয়েছে, হয়তোবা আপনারা সকলেই জানেন যে আমি চলে গিয়েছি আবার এসেছি অনেকটা গ্যাপের পরে। তারপর আমার দেশের বাইরে কিছু কাজ ছিল, এই জন্য অনেকটা মিসিং ছিলাম। তার সেই জন্য এবার একটু বেশি মনে হয় গ্যাপ ছিল। হ্যাঁ, এবার কারণটা ওরকম ছিল, বলবো কোনো একদিন কোনো এক সাইডে। মানে এখন থেকে কি আবার রেগুলার তুমি কাজে থাকবা কিনা? ইনশাআল্লাহ আমি এখন থেকে রেগুলার প্রত্যেকটা কাজেই থাকার চেষ্টা করব। এন্ড রেগুলার এবার মিসিং হওয়ার সম্ভাবনাটা খুব কম। আচ্ছা, সেটা কি শুধু বড় পর্দায় করবা না নাটকও করতে চাচ্ছ? আমি এবার বড় পর্দায় তো আছি। আমাদের এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্মের কাজ খুব কম হচ্ছে, যদিও বা ওরকম গ্ল্যামারাস যদি আমি কোনো টেলিফিল্ম নাটক টেলিফিল্মের কাজ পাই, গুড, আমার কোয়ার্টিস্ট যদি গুড হয়, গল্প গুড হয়, দেন করব। আর টিভিসি তো অবশ্যই করবো। হ্যাঁ, এরকম সব মিলে কাজ করব। আচ্ছা, সবই যে তোমার এই যে পা রাখার স্বপ্নটা আসলে কিভাবে আসলে জার্নিটা শুনতে চাচ্ছিলাম। আমার জার্নিটা ছিল মানে নায়িকা হওয়ার কোনোদিন কোনো স্বপ্নই ছিল না যেটাকে বলে। সো চিন্তা করি নাই যে কখনো নায়িকা হব। তবে ছোট ছোট কাজ যেগুলো বলে, আমি ছোটবেলা থেকে শিল্পকলা একাডেমিতে ছিলাম, তারপরে নাচ করতাম, গান গাইতাম, সব দিক থেকেই মোটামুটি ফার্স্ট ছিলাম ছোটবেলা থেকেই। তো এমন হইতে হইতে লাগছে ছিলাম, সেটা হয়তো সবাই জানে। তো ওখান থেকে আর কি ফার্স্ট যেটা মুভি শাহিন সুমন ভাইয়ের একটা কাজ করা হলো। দেন তখন মোটামুটি ওই লুকটাতে আসার পরে অনেকগুলো কাজ একসঙ্গে এসে এই জার্নিটা এইভাবেই শুরু। ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাটা কেমন ছিল? ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়ানোটা ছিল আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা ড্রিম, স্বপ্ন। মানে আমি তো নাটক করবো এটাও ভাবিনি। আমার কিন্তু ওপেনিংটাই ফিল্ম দিয়ে, এখনো ফিল্মিং। আমি কিন্তু ফিল্ম ছেড়ে নাটকে কিংবা আদারওয়াইজ কোনো সাইড নো, আমি ফিল্ম থেকে মানে জার্নিটা ফিল্ম দিয়ে ফিল্মেই আছি। আর আমার মেইন যেটা বললেন যে নাটক করবা কিনা, সো আমার কেন যেন মনে হয় যে নাটকে যদি যাই, আমি যেহেতু ফিল্ম দিয়ে এসছি, যদি এরকম কমেন্ট আসছে যে এখন মুভি নাই এই জন্য ফিল্ম থেকে নাটকে আসছে, এগুলো বিষয়ে কাজ করে। কিন্তু না, সব শিল্পীদের সব সেক্টরে কাজ করা উচিত। তো এটা এখন আমি বুঝি, মনে হয় এখন একটু বড় হয়ে গেছে, আগে ছোট ছিলাম। না, আমি জানতে চাচ্ছিলাম যে ফার্স্ট শুটিং দৃশ্যটা কেমন ছিল এবং সেদিনকার অভিজ্ঞতাটা তোমার। ফার্স্ট শুটিং এ যেটা ছিল যে প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়াই, তো সাইড থেকে একটু কথা শুনতেছিলাম যে আমাদের সুমন ভাই ছিল, বলতেছিল যে মানে শুনতে পাচ্ছিলাম যে মেয়েটার লুকিং পুরো অন্যরকম। তখন তো আমি শুকনা, খুব চিকনা শুকনা, একটু সুন্দর ছিলাম। সো হিয়ারও ছিল অনেক বড় বড়, বলে যে খুব সুন্দর লুকিং, ও অনেক কাজ করতে পারবে। কিন্তু খুব ভয় হচ্ছিল যে কি বলবো আর কি হয়ে যাবে। তো আমার প্রথম লুকিং এ যেটা ছিল সিম্পল, যে তোমার নাম বলো, তোমার ফাদারের নাম বলো, দ্যাটস এতটুকু মিলে একটা ছোট্ট একটা কাজ করো। এটুকু আমি খুব সাহসের সঙ্গে করে ফেলবো, আবার এটা মনে হয় নাই। করার পরে মনে হয়েছিল না, এটা অনেক সোজা, আমি ক্যামেরার সামনে কাজ করতে পারবো। দেন আমার কনফিডেন্টটা ওখান থেকে ছিল, আমি কাজ শুরু করে দিয়েছি। কোআর্টিস্ট কে ছিল? কোআর্টিস্ট ছিল বাপ্পি ছিল। সিনেমার নামটা কি যেন ছিল? ওইটা ছিল কি দারুণ দেখতে। হ্যাঁ, তার আগে কিন্তু মুভি না, আমার ফার্স্ট মুভি বউ বানাবো তোকে, রেজবি ভাইয়ের। তার আগে কিন্তু আমি একটা মুভি করেছি, বলতে মুভি তখনও মানে এরকম না যে আমি মানে মুভি সাইন করে জাস্ট একটু ক্যামেরার সামনে গিয়েছি, ফোকাস দিয়েছি, দেন এরকম। কিন্তু সুমন ভাই, দ্যাটস ওয়াই ব্যাপারটা একটু আলাদা ছিল। আচ্ছা, তোমার বেড়ে ওঠা, তোমার ফ্যামিলিতে কে কে আছে, লেখাপড়া কোথায়, একটু যদি বলতে। আচ্ছা, এই আমার বেড়ে ওঠাটা হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি
থানা। সো এখানেই আমার জন্মগ্রহণ। অ্যান্ড আমার ফ্যামিলিতে আমার 2টা বোন, টুইন 2 বোন, যমজ। ওরা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, পাস করেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি সবার বড়। আমার একটাই ভাই, ছোট ভাই সনি। অ্যান্ড আমার বাবা জাতীয় পার্টির, সে মাঝখানে তো নির্বাচন করেছে, হয়তো অনেকে দেখেছে। উনি জাতীয় পার্টি একটু টুকিটাকি এগুলো করে। সো আমার মা, সেও বিজনেস ওমেন। সে হচ্ছে আমাদের গার্মেন্টসের বাইং হাউস টাইপের অফিস, দেন এগুলো টুকিটাকি। আম্মু অনেক বিজি মানুষ, কাজ করে, সকলেই বিজি। আচ্ছা, যেহেতু শৈশব বেড়ে ওঠা তোমার হচ্ছে পাঁচবিবি উপজেলা, তাই তো? হ্যাঁ, পাঁচবিবি। তো সেখানকার কোনো স্মৃতি বা কোনো মেমোরিজ? স্মৃতি বলতে বোঝার স্মৃতি তো অনেক আছে, কোনটা বলবো? একটা স্মৃতি বলি, সেটা হচ্ছে ছেলেরা মানে এত বেশি, আমার বিয়ের ঘর আসতো ক্লাস 6 থেকে, এত বেশি দেখা যায় ক্লাস 6 থেকে 7-এ উঠেছি, তখনও আমার বিয়ের ঘর, আর্মির ক্যাপ্টেন, দেন মানে পুলিশ থেকে শুরু করে এমন একটা সেক্টরের ছেলে নেই যে বিয়ের প্রপোজাল আসে না। তখন আমি আমার আম্মুকে বললাম যে না, আমার কি এমন এজ হয়েছে যে বিয়ের, আমাকে এত বিয়ে। তো একটা পর্যায়ে কি করলাম, যে ঘটক, মানে গ্রামে যে ঘটক বলে বিয়ের প্রপোজাল নিয়ে এসে, তো ওনাকে নিয়ে আমি, উনি যখন এত বেশি বিরক্ত করতো, স্কুল থেকে এসে যখন দেখছি আবারও আসছে, তো আমি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল দুষ্টু, তো তাদেরকে দিয়ে, তাদের মধ্যে একটা ছেলে আমাকে খুব পছন্দ করতো, তাকে দিয়ে আমি ঘটককে বিদমসে মার খাওয়াই, এটা ছিল একটা বিশেষ বিষয়। আর তারপর থেকে আমার বাসায় বিয়ের ঘর মানে ওইভাবে। আর এই ঘটনাগুলো যেমন একটা ঘটককে বেড়েছে, অনেকেই জেনে গেছে, তো এটা তো আমি সম্পৃক্ত না, সবাই জানে যে মারছে, ঠিক আছে, ওকে পছন্দ করে, এই ভয়ের বিয়ের ঘর আসতো না। সো এটা ছিল আমার একটা বিষয়, মানে আমার মনে পড়ে এটুকু। আরো অনেক বিষয় আছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। প্রেম ঘটিত বা এরকম কোনো মেমোরিজ আছে কিনা? ভাইয়া, এটা হচ্ছে যে মানে কি বলবো, কবির সিং নিশ্চয়ই দেখা হয়েছে। আমারও একজন কবির সিং আছে ওখানে। আমাকে যারা চেনে সবাই প্রোগ্রাম দেখলেই বলবে যে কবির সিংটা কে, এখন বুঝেই নাও। না, তুমি বলো, মানে কোনো মেমোরিজ আছে কিনা? মেমোরিজ এই যে বললাম কবির সিং, কিন্তু আমি এই ভয়েই ঢাকায় চলে আসছি, এই ভয়ে অনেক দৌড়াইছি যে না, মানে থাকে না ক্রেজিনেস, একদম বিগ ক্রেজিনেস, এরকম টাইপের কিছু, এরকম টাইপের মেমোরিজে পড়ে আমার লাইফটা পুরোটাই মানে মনে হইতেছিল যে ওলট পালট হয়ে গেছিল। ঢাকা আসতে হয়েছে কেন? ঢাকা এই জন্য চলে আসছি যে সেই সময়টাতে তার জন্য হয়তো বা আমার হয় সেখানে বিয়ে করতে হবে, আর বিয়ে করলে এতদিন আমার 4-5টা বেবি থাকতো, এন্ড আমি তখন ওরকম লাইফ লিড করতাম। আজকে নায়িকা তো হওয়া লাগতো না, দেখা যাইতো একটা হাউস ওয়াইফ, তার কোলে তার এই পাশে একটা বেবি, বেবি কান্দে দিত। সো দেন আমার ড্রিম ছিল যে আমি নিজে আগে প্রতিষ্ঠিত হব, দেন আমি তারপরে চিন্তা করবো বিয়ের সাথে। কিন্তু বিয়ে চিন্তাটা করতাম না, তারও মধ্যে এরকম একটা ক্রেজি ছেলে। যেমন ধরো যে আমি এমন কিছু সিচুয়েশন দেখছি যে আমি ফোন পিক করি নাই। হ্যাঁ, আমাকে সে ফোন দিচ্ছে রেগুলারলি, হুট করে দেখা যাচ্ছে আমার বাসার সামনে আসছে, বা হুট করে দেখা যাচ্ছে রোডের মাঝখানে আমার ফোন ভেঙে দিচ্ছে। ইভেন সে আমাকে বিয়ের জন্য 3-3বার উঠাই নিয়ে গিয়ে হাত বেঁধে মুখ বেঁধে রাখছে, কোনোভাবে এখান থেকে পালাই চলে আসছি, দেন আনসাকসেস। অ্যান্ড লাস্ট ওয়ান আমি যখন পালাই আসি, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে তখন ছেলে পেলে দিয়ে তার বন্ধু বান্ধব, মানে সাইকেলটা আমাদের একই ছিল, সবাইকে জানাই। আর কি আমি বাসা থেকে বেরোলাম না, তার কাছে ফোন গেছে, হ্যাঁ তাহা বাসা থেকে বের হয়েছে। অ্যান্ড আমি বের হওয়া মুভ করে তাকে সামনে দেখা, মানে আজরাইলকে সামনে দেখতেছি। তোমাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে? বাসা থেকে তুলে নিতে পারবে না, আমার ফ্যামিলি সো, মানে তারা আরেক কি বলবো, মানে এরাও ডেঞ্জারাস, বাসা থেকে তুলতে পারে না। হয় স্কুল থেকে আসতেছি, না ওই যে কথা বলছিলাম যে তোমাকে নিয়ে গেছে, নিয়ে হাত পা বেঁধে ছিল, বাসা নিয়ে গেছে ওর বাসায়। না সেটা কোথা থেকে তুলে নিয়ে গেছে? সেটা রোড থেকে, বলছে ওঠো, চিল্লাচিল্লি করলে প্রবলেম হবে। আর তাকে আমি ভীষণ ভয় পাইতাম, সে সিন ক্রিয়েট করতো মানুষের সামনে, একদম মানে সিন ক্রিয়েট বলতে কি, মানুষের সামনে শটাং করে হাত টাচ কেটে ফেলছে, সেই ব্লাডে আমিও রক্তাক্ত হয়ে গেছি। দেন আমি যে এরপরে নিজেকে খুব অসহায়, হ্যাঁ নিয়ে গেল, তারপর তার বাসায় আমাকে তার বাসার মধ্যে বন্দি করে রেখে কাজে নিতে গেছে। এমনটা হয়েছে যে তার আম্মু আমাকে গিয়ে তার আমার বাসায় দিয়ে আসছে। তার আম্মু দিয়ে আসছে? হ্যাঁ, তার আম্মু, তার আব্বু আমাকে খুব ভালোবাসে, মানে প্রচুর লাভ করতো এক কথায়, তো তাদের জন্য সেফ। কিন্তু সেই ছেলেটাও আমাকে খুব লাভ করতো, কিন্তু লাভের বিষয়টা ছিল ভয়ানক। এখন কি অবস্থা তার? এখন কি অবস্থা তার? এখন ভালো, এখন সে অনেক ভদ্র হয়ে গেছে, বিয়ে করেছে।
এখন মেবি বিয়ে করেছে বলতে হ্যাঁ বিয়ে করছে। আর যেও না ভাইয়া প্লিজ। আচ্ছা, তার জন্য কি তোমার কোনো বার্তা আছে কিনা, কিছু বলতে চাও কিনা তাকে তুমি? তার জন্য বার্তা থাকবে যে সে অনেক গুড, আগে থেকে অনেক ভালো হয়েছে। বলবো যে সামনে আরো ভালো কিছু করুক, আমার দোয়া থাকবে তার জন্য, এটুকুই বলবো, এর বেশি কিছু বলতে যাবো না। ওকে, আচ্ছা আমরা অন্য প্রসঙ্গে আসি। তুমি সেই 5 বিবি থেকে ঢাকায় আসলা এবং এসে তুমি একদম শোবিজের সাথে জড়িয়ে গেলা। একদম। তো এই শোবিজ অঙ্গনটাকে তোমার ফ্যামিলি বা বন্ধু বান্ধব এরা কোন দৃষ্টিতে দেখে, তাদের চোখে শোবিজটা কেমন? শোবিজ অঙ্গটাকে প্রথম যে সময়টা বলবো ব্যাডলি, একদম ভীষণ ভাবে আমার ফ্যামিলি থেকে শুরু করে আশেপাশের লোকজন সবাই ভাবতো যে নায়িকারা ভালো না, তাদের একটা অন্যরকম একটা রিভিউ, মানে খুব বাজে একটা রিয়াকশন ছিল যে এখানে ভালোরা যায় না, গেলেই হয়তো বা খারাপ কিছু হয়, বা মানে ইন্টারভিউ পুরোটাই খারাপ ছিল। তো একটা টাইম মানে আমি যখন কাজ করলাম পরপর অ্যান্ড তারপর একটা সুন্দর জায়গা মেকিং করলাম অ্যান্ড বাসায় ধীরে ধীরে আমি যখন নিজেও বুঝতে পারলাম, কথা আছে না নিজে ভালো থাকলে জগৎ ভালো, সো আমার জায়গাটা আমার তৈরি করে নিতে হয়েছে। দেন আবার সেই ধারণাটা না সবারই চেঞ্জ হয়ে গেছে, শুধু সবার না, মানে আমার আশেপাশে যারা ছিল সকলের মোটামুটি অনেকটাই চেঞ্জ। কেননা আমি যেখানে এসে প্রত্যেকটা প্রোগ্রামে বলতাম যে আমি মাথা উঁচু করে আমি তানহা মৌমাছি বলতে পারবো, তার সাথে আমি কাজ করেছি, সেটা হচ্ছে একদম প্রাউডলি বলি যে কোনো ওরকম টাইপের নোংরামোতে জড়িয়ে না, বা কোনো যেটা ভুল ধারণা মানুষের থাকে যে ফিল্মে গেলে কারোর সঙ্গে একটা যেটা বলে ফিজিক্যালি একটা সম্পর্কে গিয়ে তারপরে গিভ এন্ড টেকে গিয়ে কাজ করতে হয়, নো। সো এই জায়গাটা থেকে আমি বলতে পারি এটা তখন সকলেই ভাবে যে হ্যাঁ এটা একান্তই নিজের, আমি যদি চাই দেন আমি এটা করতে পারি, আর যদি না চাই তাহলে আমাকে কেউ জোর করে এটা করাবে না। তারপর থেকে মোটামুটি সাপোর্ট পেয়েছি সব জায়গা থেকে। আচ্ছা, যে ধারণাটা তোমার ছিল ফ্যামিলির, তো এই জায়গায় আসার পরে কি এই ধরনের মনে হয়েছে যে না এখানে এই ধরনেরও অফার আসে, বাট সেটা নিজেকে মেনটেন করতে হয়? অফকোর্স, এখানে অবশ্যই আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করব, এখানে আমি একজন নায়িকা, আমাকে 2 কোটি 1 কোটি 1.5 কোটি যেটাই হোক একটা অ্যামাউন্ট এইটা আমার উপর ইনভেস্ট করবে, অবশ্যই তাদের একটা চাওয়া থাকতে পারে। হ্যাঁ, কারো তো এত টাকা একজনের উপর ইনভেস্ট করলাম তার কোনো চাওয়া থাকবে না, তা তো হয় না। সো এই জায়গাটা একান্তই আমার, আমি যদি আগে থেকে বলে নিতে পারি যে হ্যাঁ আমি কাজ জানি, আমি কাজ করব, আমি কাজ জানি, আমি এখানে কাজ করতে আসছি, দেন এটা যদি আমি সরাসরি বলে দেন তাদের যদি একান্তই কাজটাকে দরকার হয় তাহলে হয়তো বা এখানে আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। আর যদি এই উদ্দেশ্যেই আসে সেগুলো কিন্তু মুভি হয় না। হ্যাঁ, এক্স্যাক্টলি ওখান থেকে ওখানেই শেষ হয়ে যায়, এটাও আমি বলে রাখি। আর যেখানে আমি বসে চায়ের বিলটাও কাউকে দিতে দেই না, সেখানে কিভাবে আমাকে এই অফারটা করে, এটা কখনো হয় নাই, মানে আমি এখন পর্যন্ত কোথাও পাইনি, পেলে আজকে সেটে বলে দিতাম। আর আমি ওরকমই। আচ্ছা, তুমি এই পর্যন্ত কয়টা সিনেমায় কাজ করেছো এবং কি কি সেগুলো? আমি ভাইয়া মোটামুটি আমার 4টা মুভি কিন্তু সেন্সর করা, সেটা হচ্ছে শাপলার স্বপ্নে দেখা রাজকন্যা, বাসর ঘর, তারপর ইয়েস ম্যাডাম সেন্সর হয়ে গেছে, এটা শাপলার না, এটা হচ্ছে মিঠু ভাইয়ের, তারপরে আঁচলাপুর আমি একটা করলাম, মুভিটার নামটা কি, এই 4টা মুভি সেন্সর অলরেডি সবকিছু রেডি। ডিপজল ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে অনেকেরই অনেক অভিজ্ঞতা হয়, তোমার অভিজ্ঞতা কেমন ছিল? আমার অভিজ্ঞতা ছিল ইজ রিয়েলি গুড, এন্ড বলবো যে সে খুব, মানে আমি যে ছোট, আমি কাজটাকে দেখা যাচ্ছে যে এই কাজটা এরকম হচ্ছে না, ভাই আমাকে খুব বেশি হেল্প করতো, এটা এরকম এরকম এরকম। আমি কিন্তু শর্ট ফাঁসাই না, যেটা হচ্ছে যে আমি টেক একটা দিচ্ছি 2বার দাও, মানে এটা খুব সুপার ডুপার একটা টেক দিয়েছি, নিজের দেখে বলতেছি না, আমার ডিরেক্টররা বলতে পারবে, মানে কাজ করতে করতে এখন আমি ক্যামেরা অ্যাঙ্গেল কোথায় লাইট অ্যান্ড মানে যেটাকে বলে খুব পারদর্শী, এটা আমি খুব বেশি বুঝে গেছি। দেন আমি কাজটা এক টেক এরকম হয়। তো ভাইয়ার সঙ্গে কাজ করতে গিয়ে যেটা হয়েছে যে আমি খুব ভয় পাচ্ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম বলতে তাকে জড়ায় ধরার একটা সিন, আমার তো মনে হচ্ছিল যে ও মাই গড কিভাবে সম্ভব। তো আজিজ ভাইয়া বলতেছিল যে আমাদের জাজের মুভি ছিল এটা, ভাইয়া বলতেছিল আরে হয়ে যাবে, তা না হয়ে যাবে। সো এত ভয় পাচ্ছিলাম, তখন ভাইয়া এসে বলল লজ্জার কি আছে, সুন্দরী বলতো আমাকে, এটা এইভাবে করে ফেল হয়ে যাবে। তো ভাইয়াকে মানে সে যখন আমাকে সুন্দরভাবে বুঝাইলো, দেন 2বার করার পরে 3বারে জড়ায় ধরলাম, তারপর থেকে টাক টাক করে সব শর্ট দিলাম, ঠিক হয়ে গেছে। ওইটাও খুব ভালো ছিল। ভাইয়া খুব গুড, ভীষণ হেল্পফুল। মিশা ভাই, ডিপজল ভাই, যাদের সিনিয়র, যাদের সঙ্গে আমি কাজ করছি, লাস্ট দিদি আপার সঙ্গে কাজ করেছি, ভীষণ হেল্পফুল ছিল। তারা আমাকে খুব সুন্দর করে বুঝাইতে, এটা এইভাবে আমি কিন্তু নোট করতাম সব বিষয়গুলো, কারণ শেখার শেষ নেই। সবাই বলে ওনার কথা যদি খুব বিগ হার্টেড,
হ্যাঁ অবশ্যই। তো তুমি কি সেরকম কিছু দেখছো কিনা? অফকোর্স বিগ হার্টেড। আমি যখন দীপজল ভাইয়ার কাজ করি, আমার ফার্স্ট সেকেন্ড কাজ, মেবি থার্ড কিংবা ফোর্থ কাজ, মানে তখন আমি একদম নিউ, মানে আমি বোকারো শিষ্য। তো তখন গিয়ে ভাইয়া বলতেছিল যে এই সুন্দরী কিরে কি ফোন ইউজ করছ? তো আমার হাতে একটা ফোন ছিল অ্যাপেলেরই কি যেন একটা ফোন, যাই হোক ওইটা যে তার পরে যেটা এসেছিল নতুন নিউ ব্র্যান্ড, তখন সে আমাকে বলতেছিল যে একটা ফোন তোকে গিফট করা উচিত, এখনো অনেক নায়িকারা আমার গাড়ি দিয়ে চড়ে, তুই কি নিবি? আমি বললাম ভাইয়া থ্যাংক ইউ, আপনি বলছেন এতেই আমি অনেক হ্যাপি। ইভেন সে খাবার যখন খেত আমাকে ডাকতো, ডেকে নিয়ে খাইতো, খুব ভালো লাগতো, খুব গুড হার্টেড। তখন আমাকে একটা ফোন গিফট করেছিল, এতেই বুঝে গিয়েছে আসলে উনি আসলেই গুড হার্টেড। ফোন গিফট করছে কি ফোন? অ্যাপেল আইফোনই ছিল, কিন্তু তখন নিউ মনে হয় 4 কি 5 প্লাস এরকম কিছু একটা হবে, যেটা নতুন আসছিল ওইটাই দিয়ে। এটা তোমার জন্য সারপ্রাইজিং ছিল? হ্যাঁ সারপ্রাইজিং, ইভেন আমি নিতে চাই না, বলছি না ভাইয়া থ্যাংক ইউ, বলছি বেশি কথা বলে ছোট মানুষ। তা আমি সেটা নিয়েছিলাম। দীপজল ভাইয়ের সাথে যেহেতু তুমি অনেক কাজ করেছো, সেক্ষেত্রে তার কোনো মিমিক্রি করতে পারো কিনা, তার ডায়লগ গুলো বা সে কিভাবে কথা বলে? কখনো ট্রাই করে নাই, তবে মাঝে মাঝে আমার ছোট ভাই কিছু বলে, মানে যেমন বলে এই সেমরি খাইয়া দেবো না কি যেন, যাই হোক বলতে পারি না, সরি। অপু বিশ্বাসের কাছ থেকে যদি তোমার কিছু নিতে বলা হয় তুমি কি নিবা? অপু দিদির কাছ থেকে অবশ্যই আমি সবার আগে যেটা নিব, যে তার আগে এই গুণটা ছিল কিনা জানি না, তবে এখন এসে আমি মনে করি সে অনেক বুদ্ধিমতী, অনেক ভেবে অনেক কিছু করে তারপর একটা কাজ করে, আর এইটাই আমি নেবো, কারণ আমি অনেক বোকা। তা কিছু বলতে চাও কিনা? হ্যাঁ, অপু দিদিকে অবশ্যই বলতে চাই যে অপু দিদির কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অ্যান্ড যেহেতু সে আমারই একটা দিদি, তো দিদিকে বলতে চাই যে দিদি এইভাবেই সারা জীবন থাকো। আর আসলে মানুষ বলে না যে কাজ করেছে এজ হয়ে গেছে, নো, দিদিকে আমি সারা জীবন বলবো যে দিদি যেমন আছে এরকমই থাকবে। আমি মনে করি যে একান্তই নিজের কাছে, যেটা হচ্ছে বয়স, কাজ অ্যান্ড নিজের সৌন্দর্য, আসলে একদম পার্সোনাল যেটা বলবো যে দিদি সারা জীবন আমাদের দিদি হয়ে থাকবে। এত মানে আমি তানহা আমার থেকে অনেক ছোট হয়ে থাকবে, এটা আমার ভালোবাসা। তুমি 2016 সালে একটা ফিল্ম করেছিলে যে গল্পে ভালোবাসা নেই। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ওই সময়টা তুমি বেশ পাবলিসিটি পেয়েছিলে, কারণ প্রথম এটা মুভি টানা সাইন করছিলাম। হ্যাঁ, এবং তোমাকে নিয়ে বেশ পত্রপত্রিকা নিউজ টিউজ হয়েছে, এবং ওই সিনেমার শুটিং হয়েছে যতদূর জানি কক্সবাজার। এটা সময় সেইখানে শুটিং এর কোনো মেমোরিজ মনে পড়ে কিনা? বিগ মেমোরিজ, ইভেন রিয়েলি ব্যাডলি মেমোরিজ। তার থেকে শুরু করে যে মানে কি বলবো, এখানে যা হয়েছে এটা আসলে আমি ক্যামেরার সামনে বলবো না, তোমাকে একটা সময় বলবো। তবে একটা মেমোরিজ বলতে পারি, যেটা আমরা ওই জায়গাটাতে গিয়ে অনেকগুলো টাকা লস্ট করছিলাম। যেমন আমরা যখন শুটিং এ যাব তখন ওয়েদার খুব খারাপ ছিল, 2 মাস ওয়েদার, মানে বৃষ্টি, একদমই বৃষ্টি। আমরা যেদিন চলে গেলাম, মানে আমাদের কাজ করতেই হবে, আমরা চলে যাওয়ার পরে 3 দিন বসে থাকা অবস্থায় পুরো টিম, প্রত্যেকটা দিন আমাদের টাকা দিতে হচ্ছে, ক্যামেরা টিম, প্রোডাকশন, সবাইকে। এন্ড ওখানে মেবি আমাদের যত সম্ভব মনে আছে 8 থেকে 16 লক্ষ টাকা শুধু আমাদের। একদম ব্যাড বলতে যে ওই জায়গাটা গিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছিল, এটা আমি চাই না যে সবাই জানুক। ওকে, আমরা ওই গল্প অন্য একদিন শুনবো। তো চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে এমন কোন ক্যারেক্টার তোমার করার ইচ্ছা আছে কিনা, যেটা তুমি এখনো করতে পারো না বা করতে চাও? পাগলের ক্যারেক্টার, ক্রেজি। আচ্ছা, যেটা আমি স্বপ্নেও দেখি যে আমার লাস্ট কিংবা মানে যেটা হবে যে একদম 10টা না, একটা মুভি আমার লাইফের সেরা, সেটা হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টারে ঢুকে যাওয়া। সেটা হচ্ছে কিছু আছে না যে উন্মাদ পাগল টাইপের কিছু, যে পাগল মানে একদমই পাগল কিন্তু অনেক কিছু বুঝে, এরকম কিন্তু অনেক পাগল আছে। আমার চোখের দেখাই কিছু পাগল এরকম দেখেছি আমি। সো এই টাইপের একটা পাগলের ক্যারেক্টার করতে চাই, যে একটা মুভি আমার 10টা মুভি থেকে, যেমন আমি বলি আমার বাসর ঘর অ্যান্ড স্বপ্নে দেখা রাজকন্যা, বাসর ঘর মুভিটা যদি রিলিজ হইতো, অন্তত আমাকে দর্শক আমার 10টা না, একটা মুভি মানে জীবন দিয়ে যেটাকে বলে আমি অ্যাক্টিং করছি, ভাইয়া ফাইট সিন বলো সবকিছু এত গুড ছিল যে একটা মুভি রিলিজে আমার আর 10টা মুভি করতে হইতো না। মানে এটা আমার খুব স্যাটিসফাই। আমি তখন 48K এই মুভির জন্য, 48K বুঝতেছো, 48K 48 কেজি আমি একটা মেয়ে, আর এত সুন্দর ফিটনেস, সবাই শিল্পা শেট্টি বলতেছিল। আর আমার গানগুলো যদি দেখো জাস্ট ওয়াও। কিন্তু আসলে কি বলবো, কি হইলো, কি থেকে মনটা ভেঙে গেছে। আচ্ছা, ক্যারিয়ারে কোন ভুলগুলো তুমি আর করতে চাও না? ক্যারিয়ার যে ভুলগুলো করতে চাই না সেটা হচ্ছে না বুঝে
হুট করে একটা মুভি করা, যেটা আমি আগে ছোট ছিলাম হয়তো বা এই জন্য বলবো যে হুট করে একটা মুভি ওকে করে দিলাম, কাজে চলে গেলাম, যাওয়ার পর দেখতেছি যে না, এই কাজটা করা আমার ঠিক হয় নাই, বা কো আর্টিস্ট দেখি নাই, গল্পটাকে ভালোভাবে শুনি নাই, এরকম টাইপের। সো এই ভুলগুলোর কোনোভাবেই করতে চাই না। আমার কথা হচ্ছে আমার সমস্যা নেই, আমি 10টা মুভি দেখি, 10টা মুভি গল্প শুনি, 10 জনকে ক্রিয়েট করি, দেন একটা কাজ করব যেটা আমার একটা কাজই গুড হবে। সিনেমা করতে সে কি কখনো কোনো রাজনীতির শিকার হতে হয়েছে কিনা? রাজনীতি হ্যাঁ, একবার হয়েছিল। কিরকম? যেমন আমাদের ইয়েতে প্রোগ্রাম হচ্ছিল, এটা হচ্ছে আমাদের কোনো একটা সরকারি প্রোগ্রাম এফডিসিতে। সেদিন আমরা ভাইয়াও ছিল, সো সকলেই ছিল, এর মধ্যে আমাদের সব হিরো হিরোইনরা আমরা ছিলাম। ওখানে যাওয়ার পরে কোনো এক সরকারি, সে আমাদেরই এক হিরোকে সে প্রপোজাল করে যে এরকম এরকম, হিরোইনটা অনেক লম্বা, অনেক সুন্দর দেখতে, ওকে তো আগে দেখি নাই, ঠিক আছে একদিন কফি টফি খাবো। সো আমি রাতে ওখান থেকে শেষ করে বাসায় যাওয়ার পরে আমার ফোন কলে একটা ফোন আসে, ডিরেক্টলি বলা হয়, আমি বলছি নো নেভার, আমি তো কোনোদিন এই টাইপের ব্যাড প্রপোজাল বলতে এরকম। কফি খাওয়ার মিনিংটা কি? একটা মসজিদ আমাকে কফি খাইতে রাখবে না, দ্যাটস মিন আমি সবাই আমাকে গুডলি পিক করতো, কিন্তু আমি আসলে এরকমটা ভাবি নাই যে এরকম। সো আমাকে রীতিমতো বলা হলো যে তুমি যদি না আসো দেন তোমাকে এফডিসিতে 3 মাসের জন্য ব্লক করা হবে, তুমি আর কোনো কাজই করতে পারবো না। ওকে, নো প্রবলেম, ইজ মাই নট প্রফেশন যে আমাকে এই কাজ করেই খাইতে হবে। সো এটা সকলেই জানে মৌমাছি প্রফেশনাল না। তখন আমি না একটু মানে রেগে গিয়ে হিট যেটাকে বলে, একটু কথা বলি, দেন সে এগুলো সব বলে দেয় তাকে। অ্যান্ড উনি নিজে আমাকে তখন আমার ভাইবারে টেক্সট করে। ও, ফোন কলটা উনি সরাসরি দেননি, অন্য কাউকে দিয়ে দিয়েছেন? অন্য কাউকে দিয়ে, মানে আমাদের ফিল্মেরই কাউকে করেছে। দেন তারপরে উনি আমাকে নিজে ভাইবারে টেক্সট করে, অ্যান্ড আমি দেখার পর একটু রীতিমতো একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর সে আমাকে থ্রেট করে যে ইন্ডাস্ট্রিতে এখনো এরকম নায়িকা হয়নি যে আমরা ডাকবো আর তোমরা না করবা। সো আমি তখন বললাম ভাইয়া এক্সকিউজ মি, আপনি একটু আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন না, আসলে আমার কোনো নিডেড নেই, বা আমি কেন যাব। আর একটা বিষয় কি, আপনাদেরকে আমরা অনেক রেসপেক্ট করি, সম্মান করি, সেই জায়গাটা থেকে আসলে এটা আমি আশা করি নাই। তো সে আমাকে আবার একটা মানে কি বলবে, এটাকে রীতিমতো বলে যে, কিন্তু আমি ভয় পাই নাই, মানে থ্রেট করতেছিল। সো আমাকে বলছে যে এফডিসিতে আর কাজই করতে পারবো না। আমি বলছি ওকে আমি কাজই করবো না, তারপরও আমি আপনার সামনেও কোনোদিন যাব না। দ্যাটস ওয়াই আল্লাহর কি কাজ, তার কিছুদিন পরে তারা রীতিমতো ফলাফল পেয়ে গেছে। অ্যান্ড আমি ওই বিষয়টা আর মুখ খুলে বললে সবাই বুঝতেই পারবে কে। আচ্ছা, তোমাকে দেখে কখনো কেউ কোনো তারকার সঙ্গে তুলনা করেছে কিনা, যে লাইক তোমাকে দেখতে এমন মনে হয়? ভাইয়া রেগুলারলি উর্বশীর কথা বলে, অলওয়েজ। ওকে আমার অনেক ভালো লাগে, খুব ভীষণ লাইক করি, কেননা আমিও করি, শুধু একজন না, মানে সকলেই বলে যে এক নজর দেখে। তোমার ড্রেস আপ কি উর্বশীর মতো হয় কিনা? না, ড্রেস আপটা ভাইয়া উর্বশীর মতো হয় না, কারণ আমি সবসময় কি আমি চাই যে ড্রেস আপ গুলো ওই টাইপের করতে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে দেখো এখন ভাইরালটা বেশি চলে আসছে। তুমি একটা সুন্দর, হ্যাঁ আমাকে হয়তো বা সুন্দর লাগবে, আমি ড্রেসটা পরলাম, হয়তো দেখা যাবে ক্যামেরাটা ওইভাবে ধরা হয় নাই যেটা বাইরে হয়, এমন অ্যাঙ্গেল করে ধরেছে, এমন অ্যাঙ্গেলে নিয়েছে যেটা খুব বাজে দেখাবে। সো এটা ছিল ভয়। আর একটা ভয় ছিল যে আমার ফ্যামিলি, আমার ব্যাকগ্রাউন্ডটা ওরকম যেখানে আমি যেটা চাইলে করতে পারি না। তবে আমার কাছে মনে হয় যে তুমি এই কথা বলছো, তোমার কিছু ফিল্ম বা 2-1টা ফিল্ম হতে পারে এরকম কিছু কাজ হয়েছে যেগুলো দেখতে তোমাকে একটু ভালগার টাইপের মনে হয়েছে, বা ড্রেস আপ একটু এরকমটা হয়েছে বলতে মানে কাজ করেছি সুন্দর। এখন মনে করো এই ড্রেসটার কালারটা এটা, সো এইটার ইনারটা হয়তো বা অন্য একটা কালারের হতে পারে, কিন্তু আমি কাজ করতেছি ক্যামেরায়, এটা কার ক্ষতি? আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি, এটা ব্যাড কার্ড আমাদের সবার জন্য। তার বাইরে কেউ গানটা দেখলেও বলবে এরকম কেন। সো দেখা যাচ্ছে ক্যামেরাটা তো জুম করে এটা করেছে যে ড্রেস অ্যান্ড এটার কালারটা আলাদা। সো এটা খুবই বাজে একটা বিষয় না, যেটা হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি, যেটা এখন ভিউ বলতে গেলে আমি বলবো যে 12.8 মিলিয়ন ভিউ। সো এরকম একটা কাজ করলে সেটা কেমন দেখায়? সো তখন থেকে না আমি একটু ভয় পাই। মানে এমন কি হয়েছে কিনা তোমার কাজ করতে গিয়ে সাহসী ড্রেস পরতে বাধ্য করেছে, বা তারা বলেছে যে না? আমি ভীষণ কমফোর্ট, তুমি জানো আমাকে যা দিবে আমি এটাই, কারণ আমি মানে যেটাকে বলে যে কালো না বা বিশ্রী না, বা যেটা পরলে আমার মানাবে না, এরকম কোনো ড্রেস আমি মনে করি না আছে। আমি সব ড্রেসই কমফোর্ট ফিল করি। ইভেন
যেটা পরে এটাই ইনশাল্লাহ আমাকে খুব সুন্দর মানায় মনে হয়। মানে তোমার কাছে বিষয় হচ্ছে যে গল্পের প্রয়োজনে বা ক্যারেক্টারের প্রয়োজনে যে কোনো ড্রেস তুমি পরতে পারবা, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আচ্ছা, শাকিব খান বর্তমান সময়ের সুপারস্টার এবং কিং খান, তুমি তোমার ভাষায় বললাম, তো তার সঙ্গে কাজ করার ইচ্ছা তোমার আছে কিনা? তার সঙ্গে কাজ করতে গেলে অবশ্যই যোগ্যতা লাগবে। আর একটা কথা বলি, তার সঙ্গে কিন্তু কাজ আরো আগে আমার হয়তো, তোমরাই নিউজ করেছো একটা বিষয় নিয়ে, যখন আমার সাইন করা হয়ে গেছিল একটা কাজে। তো সেই ক্ষেত্রে এমন গোলযোগ পাকাই গেছিল যে আমি নিজে থেকে ভয় পেয়ে সরে আসছি, যে না করতে এই অবস্থা, করে ফেললে না জানি আরো। গোলযোগটা ছিল যে মানে সাকিব কাজ করতেছে বা এই মুভিতে আমি কাজ করতেছি, এটার মধ্যে রাহা তানহা মানে দুইটা গুলাই গেছে, এর মধ্যে উঠছে রাহা তানহা কিনে সাকিব খান কাজ করবে, ওয়াই, মানে এরকম অনেক ধরনের কথা। এর মধ্যে তানহা মৌমাছি, এবার ঢুকে গেল তানহা মৌমাছি। এটা কিন্তু লাস্ট ব্রিফিং এ সাকিব নিজেই ক্লিয়ার করেছিল যে না, এটা হচ্ছে তানহা মৌমাছি, এটা রাহা তানহা। তো এরকম একটা বিশাল একটা হট্টগোল হয়ে গেছিল, যেটা আমার কাছে বিগ ঝামেলা মনে হয়েছে। আমি ভাইয়াকে বলছিলাম, ভাইয়া একটু দাঁড়াও, সময় আসবে, কাজ করবো। আমি আর ওই কাজে যাই নাই, মানে কাজ করবোই না। ওনার সঙ্গে তোমার কথা হয়েছে একাধিকবার বা দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে বিভিন্ন প্রোগ্রামে। সো গুড হার্টেড এন্ড খুব ভালো, আমাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু এই যে মুভির বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ যদি কপালে রাখে বা ওইভাবে যদি কাজ করতে পারি, দেন কাজ করা হবে। যদি তুমি সুযোগ পাও, সেক্ষেত্রে কোন ভুলগুলো তুমি শুধরে নিতা? যেমন একটা সময় যে বললাম যে 8টা মুভিতে একসঙ্গে সাইন করে একসঙ্গে কাজ চলতেছিল, দেন আমি কাজ করতে করতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কিছু পিছু টানে আমি নিজের থেকেই মানে ভুল, এটা একটা বিগ ভুল যে আমি একেবারেই চিন্তা করি নাই যে আসলে ইন্ডাস্ট্রি আমাকে এত সুন্দরভাবে পিক করতেছে, এত সুন্দরভাবে যায়। আর সেই সময়টাতে আমি লাফাঙ্গাগিরি করতে গিয়ে ছোট মানুষই বা নিজের ভুল থেকে অনেক কিছু করতে গিয়ে পিছনে চলে যাই। একটা মানুষ দেখা যাচ্ছে যে রান করছে, দৌড়াতে পড়ে গেছে, দেন কি হবে? পিছনের জন সামনে চলে যাবে, আমি অনেকটা পিছনে চলে যাবো। ঠিক তেমনটাই হয়েছে। তো এই সুযোগটা যদি এখন যেগুলো বুঝতেছি তখন এগুলো বুঝতাম, তো আজকে তানহা মৌমাছি এই জায়গায় আবার মানে এই কথাগুলো বলতাম না, হয়তো অনেকটা এগিয়ে থাকতাম। সো এই ভুলগুলো অনেকটা বেশি ভুল করে ফেলেছি। আচ্ছা, ধরো তুমি একদিনের জন্য সিনেমার হিরো হলা, তাহলে কোন নায়িকার সঙ্গে তুমি রোমান্স করতে চাইতা? আমি বলতাম মাহিয়া মাহি, নইলে পরি। মাহিয়া মাহি নইলে পরি, ওকে ফাইন। দুইজনে আমার খুব পছন্দের মানুষ। সো দুইজনের মানে ওদের সঙ্গে আমার এক কথাই যে সুন্দর বলে না, সব দিক থেকেই তারা সুন্দর। সবাই এখন সোশ্যাল মিডিয়ার সাথে আমরা যুক্ত আছি, তুমি কেন ফেসবুক ইউজ করো না? ভাইয়া ফেসবুক ইউজ করি না ভয়ে। কিসের ভয় আর আতঙ্কে? সেটা হইতেছে যে যার 52টা ফেক আইডি, হ্যাঁ ট্রুলি আমি গুনতে গেলে বেশি হয়ে যাবে। এই আইডিগুলো কারা চালায়, কে চালায় আমি জানি না। সো এই 5ই আগস্টের পর অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু দেন আমার আইডিগুলোতে দেখা যাবে 8 লাখ 4 লাখ, মানে সবগুলোতেই অনেক ফলোয়ার্স। অ্যান্ড আমার ফেক আইডিতে 2 মাস পরিমাণ ফলোয়ার্স। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা আমার আইডিটা হ্যাক হইলো, আমি কিন্তু চালাইতাম 2টা কিংবা মানে যেটা হ্যাক হয়ে যায় তারপর একটা চালাইতাম, তারপরে ওইটা আবার যেই না 5 লাখ পার হয়ে যেত, 5 লক্ষ পার হওয়ার পরে দেখবা আমার আইডি হ্যাক। সো এরপরে চিন্তা করলাম যে সাইবারের বিষয়টা চিন্তা করলাম যে এখান থেকে যারা হ্যাক করতেছে, আমি যদিও আবার আইডি খুলি, তারা উল্টাপাল্টা কিছু একটা নিউজ লিঙ্ক দিল বা এখন অনেক কিছুই ঘটতেছে। সো আমার কিন্তু ব্যাড কোনো কিছু নেই ভাইয়া। সো আমি চিন্তা করলাম যে এই মুহূর্তে যে হ্যাক করেছে আইডিটা ব্যাক করতে পারতাম কি, সে আমার আইডিটা কি ঠিক রেখেছে, কত না কতজনের সঙ্গে চ্যাটিং করেছে অনেক কিছু, আর এই আইডিটা ইউজ করতে চাই না আপাতত। আমি কোনো আইডি চালাবো না, এটা ছিল আমার বিষয়, যে আমি যখন আইডি চালাবো ওইভাবে চালাবো, এখন আর কোনো আইডি চালাবো না। কেননা যদি চালাইতে যাই এতগুলো ফেক আইডি, কেউ একটা অকারেন্স করলে বিলিভ করাবো কি করে যেটা আমি করি না, আমি না। সো এই ভয়ে আমি আইডি বন্ধ করে দিচ্ছেন, দিয়ে আমি খুব মানে প্যারামুক্ত। আরে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবাই জানে, বাট আমি জানি না, আমি আমার মতো বিন্দাস। আমি ইউটিউব দেখি মাঝে মাঝে, এইটুকু এই লিস্টটা চালাই। সো কিন্তু এফবিটা আমার জন্য খুব বেশি দরকার। আমি 3জন হিরোইনের নাম বলবো, নায়িকার নাম বলবো, তুমি তাদের কাছ থেকে কি নেবা কি দিবা এটা বলবা। এক কথায় পরিমণি। সৌন্দর্য নেব, সৌন্দর্য নিবা। হ্যাঁ হ্যাঁ, আর দেব বুদ্ধি। বুদ্ধি, আচ্ছা। বর্ষা, যদিও তার থেকে আমার বুদ্ধি অনেক কম। বর্ষা। বর্ষা বুদ্ধি নেব,
আর দেব কি কি দিব আসলে সে তো সব দিক থেকে অলরাউন্ডার। তাকে কি দেব কিছুই তো নেই ভাইয়া। বুবলি বুদ্ধি নেব, আর দেব তার হাইট। সকালে ঘুম থেকে উঠেই তুমি কাকে ফোন দাও? সর্বফার্স্ট ঘুম থেকে উঠেই আমি ফোন দেই যদি দেখি আম্মু অফিসে। বাসায় আম্মু দুই একবার ডাকার পরে দেখি আম্মু নাই, তারপর আম্মুকে আগে ফোন করি। কেন ফোন করি নিজেও জানি না, আগে ফোন করে বলে আম্মু কোথায়, কি করতেছো, দেন ওকে। নয়তো আম্মু যদি বাসায় থাকে আমার ছোট ভাইকে সনিকে, ও যদি ওর শ্বশুর বাড়িতে থাকে দেন ওকে ফোন করি। আর সবাই যদি বাসায় থাকে তাইলে সর্বফার্স্ট ফোনটা খুলে দেখি। আমি একটা বিষয়, সেটা হচ্ছে আগে টেক্সট দেই, নট ফোন। খুব ইমার্জেন্সি যদি দেখি যে 8টা থেকে 9টা ফোন আমার ফোনে আসছে, সেই জায়গাটাতে ফোন ব্যাক করি। রাত 12টার পরে তোমার ফোনে কার ফোন আসে? অবশ্যই না। তুমি যদি বলো তুমি সারা রাত ফোনটা রেখে দিবা, রাত 12টার পর ফোন আসলেও সেটা আমাকে পাওয়া সম্ভব না, একমাত্র তোমরা ছাড়া। কারো ফোন আসে না? জানি যে ফোনটা পিক হবে না, লাভ কি? হয় না, মানুষের কিছু মুদ্রা দোষ থাকে, মানুষ কথায় কথায় বলে, সেটা তুমি কি বলো? সো পছন্দের কোন গানটি তুমি সবসময় গুনগুন করে গাও অথবা মাঝে মধ্যে গাও? মাঝে মাঝে সবসময় একটা গান গাই, মম অপুর। ওইটা হচ্ছে তুমি ছুঁয়ে দিলে মন, আমি কি যেন গানটা, ওই যে পাহাড়ের উপর গাই। হ্যাঁ আমি বুঝছি, আরিফিন শুভর সাথে। ওই গানটা কখন যেন আমার গাইতে ইচ্ছে করে, আমি তখনই গাই, খুব ভালো লাগে আমার। কখনো কি তোমার এরকম হয়েছে কোনো পাগলামো টাইপের গিফট তোমাকে কেউ করেছে বা তুমি করেছো? অনেক, বলো। টু মাচ। আমি গিফট দেওয়ার, মানে যদি বলতে যাও আমি গিফটের রানী, মানে গিফট দিতে খুব ভালোবাসি, মানুষকে দিতে, সবাইকে আমার দিতে ভালো লাগে। আই লাভ, কেন যেন দিলে খুব কি টাইপের গিফট দেওয়া হয় বা এরকম? মনে করো যে যেরকম প্রোগ্রামে এরকম গিফট আমি সবাইকে গিফট করি। আই লাভ, এন্ড আমি গিফট পাই, এটাও সত্যি। কিন্তু আমি যাদেরকে গিফট করি, ওই যে যেটা বললা যে পাগলামি গিফট করি, তার মাঝামাঝি একটু পাগলামি গিফটও থাকে। হ্যাঁ, এরকম টাইপের, যেমন আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডের কিছু বার্থডে যায়, পাগলামি কোনো গিফট দিয়ে দেয় এরকম। কিন্তু আমার মাঝখানে এই রিসেন্ট কদিন হবে, 10 দিন হবে, রিসেন্ট একটা ঘটনা ঘটছে যে আমার একটা গিফট আসছে। তো মানে কোনো অকেশন ছাড়া আমি চিন্তা করলাম যে গিফট কি দিল আমাকে গিফট, আর আমি সেটা খুবই বেশি এক্সাইটেড হয়ে গিয়ে তাড়াতাড়ি করে ওপেন করার ট্রাই করলাম। দেখলাম অনেকগুলো বক্স, 3টা বক্স পার হয়ে গেছে। আমি বিরক্ত হয়ে পড়লাম যে দূর আর খুলবো না। পরে চিন্তা করলাম না, আমার এটা খুলতেই হবে। আর নাম ছাড়া গিফট, বিশেষ বিষয় দাওরানের কাছে দিয়েছে। আবার মনে হচ্ছে যে কেউ তো কিছু বোম টোম দিয়ে যায় না, এই যে ব্লাস্ট হয়ে যাবে। দূর থেকে যখন লাস্ট ওয়ানটা আসছে না, আমি বলতেছিলাম যে এটা খুলবো না, বাসায় কেউ নেই, আবার ভয় পাচ্ছি যে এটাতে কি আছে। তো চিন্তা করলাম যে না, এটা কিছু সাউন্ড হচ্ছে। মানে আমি কিন্তু সব থেকে বেশি ভয় পাই মাকড়সা, টিকটিকি এন্ড তেলাপোকা, মানে ভীষণ ভয় পাই যেটাকে বলে। সো তেলাপোকা হলো এটা কথা ছিল, মাকড়সা ও মাই গড, যেটা দেখে আমি একদম ফিট হয়ে যাই। হ্যাঁ মাকড়সা না, তার নিচেও গিফট ছিল। তো এটা ওপেন করার সঙ্গেই দেখি যে পা দুটো এরকম, তো বড় একটা মাকড়সা ছিল। মাই গড, আমি এটা দেখে এমন জোরে চিৎকার দিয়ে জাস্ট অনেক দূরে যাই, গিয়ে আর বলতেছি ও জানো না, তাতে টেপটা লাগানোই আছে। আমি জাস্ট ফিলও করি নাই যে এটা মাকড়সা হইতে পারে, অন্য কিছু হইতে পারতো। তো আমি তারপরে ভয়ে গিয়ে আমার দারোয়ানকে ফোন দিয়ে বলতেছিলাম যে একটু উপরে আসেন তো তাড়াতাড়ি, ওখানে তাড়াতাড়ি আসেন উনি। আমি বলছি এটা একটু, উনিও জানে না ওখানে গেছে, এটা একটু নিয়ে ডাস্টবিনে ফালাই দিবেন। এখন সেই প্রান্ত থেকে ফোন আসতেছে, ফোন ধরে বলতেছে শোন তুই যেন ওটা ফেলিস না, ওটা নিচে কিন্তু একটা বক্স আছে, ওখানে খুব সুন্দর একটা গিফট আছে। আমি আবার বলতেছি দাঁড়ান, পরে ওইটা লাঠি দিয়ে সরে নিচে দেখি একটা ছোট্ট একটা প্যাকেট, ওইটা খুলে দেখি ওইটার মধ্যে একটা ছোট্ট গিফট, একটা রিং। ও মাই গড, তারপরে তার সঙ্গে আমার ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে গেছে শুধু এই কারণে। তার গিফট তাকে আমি ব্যাক করছি। স্পেশাল গিফটটা কার কাছ থেকে পাওয়া? এই স্পেশাল গিফটটা ছিল একজনের কাছ থেকে পাওয়া। সে আর কি মানে ভীষণ পছন্দ করে, বাট একতরফা। মানে আমি তাকে পছন্দ করি না এক্স্যাক্টলি, কিন্তু সে কোনো ভাবে আমাকে পারতেছে না যে তার মতো করে একটু পটাইতে। সো আমি তো পড়তেছি না, দেন তার উপর আবার এই কাজটা করছে। এখন টোটালি তার সঙ্গে যোগাযোগই বন্ধ করে দিয়েছি।
যে দরকার নাই তোমার এইসব। আচ্ছা, তুমি তো অনেকের মন ভেঙেছো ইতিমধ্যে, তোমার গল্পে যেটা উঠে আসছে। তুমি অনেকের মন ভাঙি নাই। হ্যাঁ, এই যে দুজন পেয়ে গেলাম ইতিমধ্যে, যে দুজনের মন অলরেডি ভেঙেছো। একতরফা তো হয় না, তারা একতরফা করতে গেছে, আলটিমেটলি কি তার তো মনটা ভাঙছে, তাই না? হ্যাঁ, কষ্ট পেয়ে ভেঙে গেছে হয়তো। তোমার মন ভাঙছে এরকম কেউ আছে কিনা? আমার মন ভাঙার মতো সত্যিকারও আছে। দুবাই একবার ক্রাশিং বিষয় হয়েছিল, যে ওরা, আমি যখনই দেশের বাইরে যাই আমাকে এয়ারপোর্টে আটকানো হয়, ইভেন জিজ্ঞেস করি রিয়েল বেঙ্গলি, মানে আমি একটু হাইট, মানে ওরকম ড্রেস আপ করে যাই, আমি চেক মাই পাসপোর্ট, তো চেক টেক করতো, অ্যান্ড তারপরে তারা খুব আমাকে নিয়ে খুব মজা করতো। তো সেই সময় দুবাই সামনে যে এই তিনজন বসেছিল তার মধ্যে একজন ছিল এত এত গুড লুকিং আর এত সুন্দর, আমার লাইফে আসলে আমি এত সুন্দর কাউকে কোনোদিনও বলিনি। তো আমি তার দিকে তাকাইছিলাম, সে আমার দিকে তাকাই আছে। এবার বিষয়টা কেমন লাগে, তো আমি একটু লজ্জায় এদিক ওদিক হচ্ছিলাম। তো সে আস্তে করে আমার পাসপোর্টটা নিয়ে পাসপোর্টের ওখানে টোকেনের মধ্যে তার নাম্বারটা লিখে মানে পিক করেছিল। আমি এটা কখনোই করে নাই। তো ওখান থেকে যখন আসবো সে তাকাই ছিল। হ্যাঁ, তো আমি আস্তে করে এসে এখন আমার ছোট ভাইকে বলতেছি, দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ, দেখতে সুন্দর, এই জন্য আধা ঘন্টা যাবো আটকায় রাখছে, তোকে দেখতেই ছিল, কি সুন্দর একটা বিষয়। অনেক সময় তো আমরা এরকম গল্প শুনেছি, এই তোমার এই সিটে বসে অনেকে বলছে যে দুবাইয়ের শেখদের কাছ থেকে অনেক এক্সপেন্সিভ গিফট পেয়েছে। তুমি কিছু পেয়েছো কিনা? ওরে বাবারে, মাপ চাই। আমার শেখ বাবা তো আমার যত মানে গিফট আসে, আমার শেখের দরকার নাই ভাইয়া, কারণ শেখ কি শেখ, মানে আমার কথা হচ্ছে যে দুবাই গেলে বাঙালি মেয়েদেরকে সবাই পছন্দ করে, আমি যেটা দেখেছি সকলেই। কিছু ক্লাবিং পার্টিতে হয়তো বা ঘুরতে গেছি কিংবা খেতে গিয়েছি, সো এই জায়গাগুলোতে গেলে দেখি কি, হ্যাঁ মানে এত পরিমাণ তারা পছন্দ করে যেখানে হাউকাও লেগে যায়। হ্যাঁ, এরকমও বিষয় আছে, কিন্তু না ওইসব বিষয় না। সো উনি একজন শেখ, আমি মনে করবো যে আমার দিকে তাকাচ্ছিল, সর্বস্ব মানে অলরাউন্ডার, পা থেকে মাথা অব্দি দেখার মতো সুন্দর। ওকে, আচ্ছা, তুমি তোমার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারো কিনা? তুমি তোমার জেলার ভাষায়? পারি। আমরা তো সবসময় আঞ্চলিক, আমার বাসায় গেলে তুমি আমাকে চিনতেই পারবে না, আমি অলওয়েজ আমার ভাষায় কথা বলি। এই তুই যাবি না, এই তুই যাবো না, তুই খাবো না, এরকম টাইপের ভাষা। সবসময় আমাদের ভাষাটা এরকম। তোমার যে গ্ল্যামার বা স্টাইল ধরে রাখতে আসলে তুমি স্পেশালি কি করো? আমি কালকেও বলতেছিলাম যে আমার এক প্রোগ্রামে, যে গ্ল্যামার স্পেশালিস্ট ধরে রাখাটা, যে অনেকে আছে পার্লার মুখী, যেমন পার্লারে যেতেই হবে, পার্লারে যাচ্ছে, ইভেন এখন যেগুলো বেরোয়েছে কি যেন মানে সার্জিক্যাল অনেক কিছু, কিন্তু আমি একদম ভাইয়া টোটালি মানে এইসব বিষয়ে একদমই অফ, ধরতে গেলে অফ। মানে বাসায় যেটা হয় আর কি, বাসায় যতটুকু সময় পাই নিজের স্কিনটাকে যেটুকু একটু প্রোটেক্ট করি। সেটা কিভাবে, মানে ঘরোয়া পদ্ধতি, এমন না যে আবার হলুদ কেটে ওই মোছামাছি করে, এইসব না। সো আমার দেখা যাচ্ছে কিছু প্রোডাক্ট, বাইরের কিছু প্রোডাক্ট যেটা আমি আগে থেকে ইউজ করতাম, যেহেতু অনেক কাজ করতে হয়, অনেক মেকআপ টেকআপ এইসব ইউজ করতে হয়। সো কিছু প্রোডাক্ট আছে, একটা বিষয়ের উপর আমি খুবই মানে ঝুঁকিপূর্ণ, সেটা হচ্ছে মানে বলা যায় যে ওইটা আমার লাগবেই। বডি শপের কিছু প্রোডাক্ট, ভিটামিন সি, বা দেখা যাচ্ছে যে অয়েলমেন্ট কিছু একটা। সো এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমার মানে স্কিনটাকেও ভালো রাখে, আমার সবকিছুর পিছনে পার্লার আর লাগতেছে না, আর আল্লাহ যা দিচ্ছে এনাফ, এটুকুই। আচ্ছা, তোমার লাইফস্টাইলের সম্পর্কে জানতে চাই, তোমার সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত তোমার লাইফস্টাইলটা কিভাবে চলে, বা কি খাওয়া দাওয়া, বা মানে স্লিপিং বিউটি, বোঝো? স্লিপিং বিউটি। তো আমি ঘুমাতে খুব ভালোবাসি, ঘুমানোটা। বাট ঘুমানোটা কখন লাভ করি, যখন আমার কাজটা সবকিছু অফ, রিল্যাক্স, তখন দেখবা যে আমি যখন ঘুমাই আমার ফোনটা একমাত্র একটা সময় সুইচ অফ থাকে, যে এই সময়টা আমি ঘুমাই, তখন দেখবা দুঃখিত এই মুহূর্তে আর সংযোগ পেলাম না। কারণ ঘুমের মাঝখানে আমার ঘুমটা এতটাই মানে গভীর না যে একটু ঠাস করে শব্দ করবা আমি উঠে যাবো, দ্যাটস ওয়াই গভীর ঘুমটা ঘুমাতে পারি না। এই জন্য ফোনটা অফ রাখি, যেটুকু ঘুমাই একটু রিল্যাক্সে। আর যখন অ্যাক্টিভ থাকি, যেই সময় সকালে ঘুম থেকে উঠি, ওঠার পরে দেখা যায় যে প্রতিদিনই ঘুম থেকে উঠে যেটা হয়, আমার যে কোনো একটা জুস, খালি পেটে যেই কোনো একটা জুস, আমার জুসটা খাওয়ার পরে একটু পানি, তারপরে মোটামুটি একটুখানি 9টা-10টা বেজে গেলে সেই সময়টাতে দেখা গেল যে প্রতিদিনের একটা নিয়ম আছে আমার, কোনো একটা ফিশ কিংবা একটা চিকেন পিস, এটাকে একটুখানি হালকা বয়েল করে এটাতে একটু স্যালাড টালাদ দিয়ে, এটা হচ্ছে আমার সকালের। রাইসটাকে একদমই অ্যাভয়েড করতেছি, মানে রাইসটা খেলেই এটাতেই মনে হয় ফ্যাট, আর রাইস খেলে শুধু ফ্যাট না, এটা চেহারারও অনেক কিছু পরিবর্তন আনে।
তো দেখা যায় যে আম্মু যেটা সবজি টাইপের যেটা মেক করে এগুলো একটু খাওয়া, আর রাতে গিয়ে একটুখানি হার্ট কিছু একটু খেয়ে ফেলি যেটা তাড়াতাড়ি 8টার মধ্যে। তারপর মোটামুটি জুস ফ্রুটস এগুলোই খাই। আর যেতে যদি কাজ থাকে কোথাও সেই ক্ষেত্রে যদি একেবারেই সারাদিন বাসায় থেকে ওই দিন একটু চেষ্টা করি যে ডায়েট কিছু খাওয়ার বা স্কিনটাকে গ্লো করবে ভালো রাখবে এরকম কিছু খাওয়ার। ওই যে বললাম যেগুলো করি নিজের মতো করে, বাট ওই পার্লারে গিয়ে ঘষা মাঞ্জা এগুলো ভালো লাগে না। আমার জীবনের সব থেকে বড় জ্বালা হচ্ছে যে দেখি এরকম প্যাক লাগাই চোখে দুটো গিয়ে দিয়ে রাখে, ওরে বাবা মনে হয় যে আমাকে বন্দি করে রাখছে, আমি পারি না এইসব, আমাকে দিয়ে এগুলো হবে না। তোমার কোন জিনিস বা কোন দিকটা দেখে তোমার ক্রাশ খায় মানুষ? এই পর্যন্ত যত কমপ্লিমেন্ট আসছে সব চোখ 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 অলওয়েজ। আমি নিজেও জানি না যতগুলো আসছে সব। আমি একদিন বোরখা পরছি, এখান থেকে ঢাকা, চোখ দুটো শুধু জাস্ট চোখ, এখান থেকেও ঢাকা। তো যেখানে যাই সবাই দেখি চোখের দিকে, মানে বোরখালীদেরকে তো কেউ দেখে না ওইভাবে না। সো আমি যেখানটাই গেছি এখন আমার ছোট ভাই বলতেছে না বোরখা পরে নিয়ে এসেও শান্তি নাই, কেউ কি বুঝতেছে যে বোরখার নিচে নায়িকা আছে বা তুই আসিস, সবাই তাকায় আছে কেন? তখন আমি বলতে, তারপর ভালো করে একটা ছেলে তাকাইছে ওর দিকে, আমিও তাকাইছি একটু, তাকাই দেখি যে হ্যাঁ আমার চোখই দেখতেছে, তার মানে এনিথিং রং। তোমার সোশ্যাল মিডিয়া পিকচার নিচে ব্যাড কমেন্টস বা সেই কমেন্টগুলো কি আসে? নো, এরকম হয়নি না? হয় নাই, কখনোই না। কিন্তু একটা রিসেন্ট একটা ওই যে আমরা ফুটবল খেললাম না, তখন আমার তো অনেকগুলো কি যেন শর্টস ভাইরাল হয়ে গেছিল, রুবেল ভাই এগুলো শয়তানি করছে। দেন তারপরে ওখানে ছিল আমার হাতের নখগুলো একটু বড়, মানে ভালোই বড় ছিল। তো ওই জায়গাটাতে কিছু কমেন্ট লাইফে ফার্স্ট টাইম দেখছিলাম ইউটিউবের কি নিয়ে কমেন্টে দেখতেছিলাম বিভিন্ন লোক, আপনি খান কেমনে, আপনি এই করেন কেমনে, আপনি ওই করেন কেমনে, মানে এই যে নখ নিয়ে অনেক ট্রোল ছিল। এটা ট্রোল বলবো না, মানে জিজ্ঞাসাবাদ ছিল আর কি। তো নেল নিয়ে আসলে অনেক, হ্যাঁ নেল নিয়ে অনেকগুলো কমেন্ট এসেছিল। তুমি ভূতকে ভয় পাও? ভূতকে না রে বাবা, আমার পৃথিবীতে ভূতকে যদি কেউ ভয় পায় সেটা আমি পাই। আমি রাতে এখনো একা ঘুমাই না, আমি কোনোদিন তানহা একা ঘুমাই না। হয় আমার আম্মু, নয়তো আমার দুটো যমজ বোন আছে তারা, নয়তো দেখা যাচ্ছে কাজের বুয়া থাকলে কাজের বুয়া, আর কেউই যদি বাসায় না থাকে আমার ছোট ভাই সনি, ওকে বলি তুই নিচে ঘুমা আমি উপরে ঘুমাবো। আমি কোনোদিন একা ঘুমাতে পারি না। কোনো মেমোরি আছে বা তুমি কখনো ভূত দেখছো? বিগ মেমোরিজ। কিরকম? আমার বাসায় এত বেশি এটার ছিল, উপদ্রব ছিল যেটাকে বলে, মানে আমরা একটা সময় সরাসরি দেখতে পারতাম। শুধু নট অনলি আমি, আমার মা, আমার দুটো ছোট বোন, আমার ছোট ভাইও তো হজ করে আসছে, 5 পারা হাফেজ। আমাদের বাসায় কোনো কাজের বুয়া থাকতে চাইতো না, এরকম বেড়ে যাচ্ছিল। মানে তো এইগুলো থেকে ওদের একটা উপদ্রব ছিল, যেমন দেখা যাচ্ছে যে বাসায় কেউ নাই, ঠাস করে একটা কিছু পড়ে গেছে, বা আমার মনে হলো যে কেউ একজন চলে গেল সামনে দিয়ে, বা আমি শুয়ে আছি আমি দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে আমার কাছে আসতেছে, আমি দেখতেছি একদম ট্রুলি আমি দেখতে পাচ্ছি যে হেঁটে হেঁটে আসতেছে কাছে। দেন আমি হঠাৎ করে চিৎকার দিয়ে উঠে, এর মধ্যে দেখে নাই ভ্যানিশ। মানে আরেকটু যদি আমি চুপচাপ থাকতাম তাহলে হয়তো সে আমার কাছে আসতো, আমার শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে। এগুলো একদম সকলেই জানে। অ্যান্ড আমার মা যে হঠাৎ করে রাতের বেলা দেখতেছে তাকে এইভাবে ধরছে, আম্মু ওখান থেকে তার বেডরুম থেকে দৌড়ে এসে একদম আমার রুমের সামনে ড্রিম করে একদম পড়ে গেছে। পড়ে গিয়ে আম্মু একদম হাত পা সব পাকা হয়ে গেছে, চেহারা মুখ সব। আম্মুকে দেখে আমরা ভয়, কিন্তু সে কথা বলতে পারতেছে না, ইশারাই কথা বলতেছেন ভয়ে তার এমন অবস্থা। তারপরে তাকে পানি টানি খাওয়াই অনেকক্ষণ পরে একটু মানে ঠিক হয়ে তারপর জিজ্ঞাসা করলে সে এরকম বলে যে এরকম এরকম করে আসে। মানে সেম জিনিসটাই হচ্ছে আমার ছোট বোন, সে তো একদম 7 দিন টানা সিক ছিল, যে তাকে একদম ধরে পায়ে এখান থেকে পা আঁচড়ে নিয়ে গেছে। সে কোনোভাবে রুম থেকে না বেরোয় আসলে ওখানে ধরতো, ও এসে পড়ে গেছে আর এরকম পায়ের কাছ থেকে আঁচড়ায় নিচ্ছে। মানে পাগুলো আঁচড়ানো আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাই, এরকম মুরগি যেরকম আঁচি দিলে বা কোনো খামচি দিলে যেমন হয় ওরকম সঙ্গে সঙ্গে। সো তখন এই বিশেষ বিষয়গুলো দেখার পর আমরা সব ভয় পেতাম যে কি যেন একটা প্রবলেম। সো তারপরে আমাদের বাসায় যেই যাক সেই বলতো যে শরীরটা ভারী ভারী গরম গরম লাগতেছে। তো তখন আমরা একটা হুজুরকে নক করলাম, দেন সে বললো যে এই বাসাটা তো অন্যরকম অবস্থানে আছে, এটা তো ভীষণভাবে দূষিত। আর আমাদের বাসায় দেখা যাচ্ছে খাবার টেবিলে খেতে গেছি, এই মুহূর্তে কোনো না কোনো একটা ঝামেলা লেগে থাকতো। আমাদের ফ্যামিলিটা ছোট্ট ফ্যামিলি, বাট এত হ্যাপি, এত হ্যাপিনেস, একটা গুডলি আমাদের সম্পর্ক, যেটা কখনো এরকম হয় না। খাবার টেবিলে গেলে একটা ঝামেলা লাগতো, মানে কিছু বিষয় ছিল যেগুলো অনেক খারাপ। অ্যান্ড যেটাকে বলে উন্নতি, আমরা একদিকে আর্নিং করতেছি আর একদিকে বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো কিন্তু থাকে সব সময়। তো দেখা যাচ্ছে যে নামাজ শুরু করছি বাসায়, টানা নামাজ পড়তেছি, এই নামাজ পড়াটা হচ্ছে আরো বেশি
মানে ওদের কাছে মনে হয়তো উপদ্রব, তখন আরো বেশি সমস্যা প্রয়োগ করতো। দেন একজন বড় হুজুরকে বাসায় নিয়ে আসার পর আমরা জানতে পারি যে আমাদের বাসায় 22টা জিন আছেন। তারা শুধু নট অনলি আমাদের ফ্ল্যাটে, তারা 400 বছর থেকে এখানেই থাকে। এন্ড তারা ওই বাসাটাতেই পার্কিং টার্কিং সব জায়গায়, ইভেন আমাদের বাসা দারোয়ানও বলতো যে আমরাও দেখতাম কিন্তু কি করবো ম্যাডাম, এইভাবে থাকতাম। মানে সকলেই জানে ওই বাসায় আমাদের 2জন মিস্ত্রি ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারা গেছে, তারা এটাও জানতে পারলাম। সো বিষয়গুলো তারাই নিজের মুখে হুজুর যে আছে না, কাউকে দিয়ে একজন ভর করাই। সো তারপরে আমরা জানতে পারি সে নিজের মুখে বলতেছিল তারা ছিল ডোম, মানে অন্য একটা জাতি, ডোম মেবি লাশ টাশ কাটে এরকম। তারা কি কি করতো, কি কি করছে আমাদের সঙ্গে সবকিছু বলছি। ইভেন তাদের ফুল ফ্যামিলি সহ তারা আমাদের বাসায় থাকতো। অ্যান্ড তারা বলছিল তাদেরকে আমরা থাকতে দিব না, উচ্ছেদ করে দিব। অ্যান্ড তার বড় মেয়েকে, মানে আমার কথা বলতেছিল, তাকে মানসিকভাবে, মানে আমাকে মানসিকভাবে ঘরবন্দি করে রাখছেন, বাইরে যাব না, আমি মানসিকভাবে ঘরবন্দি থাকবো, অসুস্থ হয়ে যাব, কাজ করতে পারবো না। সো বিভিন্নভাবে আমাদেরকে প্রত্যেকজনকে রিয়েক্ট করছে। অ্যান্ড আমরা আল্লাহর দোহায় একজন ভালো হুজুর পাই, উনি মোটামুটি সব ঘর টর বেঁধে, আমার শরীর বেঁধে দিয়ে তাদেরকে বোতলে ঢুকায়, ওদের নাকি জেল হয়, ফাঁসি হয়, অনেক কিছু হয়, তো তাদেরকে ওখান থেকে নিয়ে গেছে। তারপর থেকে মাশাআল্লাহ আমরা সকলেই খুবই সুস্থ অ্যান্ড খুব ভালো আছি। মানে আল্লাহ আমাদের উপর সহায় হয়েছে যে খুব ভালো আছি ভাই, একদম টোটালি। আমি টোটালি এই যে সুস্থ দেখতেছি, আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে প্রত্যাশা করি সবাই সুস্থ থাকুক। হ্যাঁ, আর এরকম অনেকের সমস্যা হলে আমি বলবো যে ভালো একজন হুজুরের কাছে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা আবার একটু সিনেমার প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে, তুমি তো বেশ কিছু সিনেমায় কাজ করেছো, সেখানে তোমার অনেকগুলো অভিনেতা ছিল, সহকর্মী ছিল, সহ অভিনেতা ছিল। তো তাদের কাছ থেকে কখনো প্রেমের প্রস্তাব পেয়েছো কিনা? পেয়েছি, নাম বলবো না। হ্যাঁ, নাম বলো। 2-3 জনের কাছ থেকে পেয়েছি। সো তারা এখনো খুবই গুড কাজ করছে, তাদের জন্য অনেক নায়িকাই পাগল। সো দেখা যাচ্ছে যে তারা আমাকে প্রেমের, আমার না এই বিষয়টা আসে না যে কো আর্টিস্টের সঙ্গে প্রেম করব, মানে আমাকে আনরোমান্টিক, মানে আমার যারা হিরো তারা আমাকে বলে যে আনরোমান্টিক হিরোইন। কেন বলে? মানে তুমি তোমার প্রেম করার জন্য কেমন পার্সন হতে চাই? মানে পার্সন বলতে কি, মানে হিরো, জাস্ট আমি স্ক্রিনে তাদের সঙ্গে প্রেম করি, আমি তখন তো আমার কাজ, আমার ওয়ার্ক, মনে হয় যে ওদের সঙ্গে প্রেম না করলে, ওদের সঙ্গে না আমি শিখলে আমি কাজটা করতে পারবো না, ফেকি মনে হবে, দ্যাটস ওয়াই এটা আমি করতাম না। কিন্তু কাজটা শেষ, ঠাস, আমি আর চিনি না, এরকম একটা বিষয়, মানে খুবই একটা ব্যাড। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমার প্রেম করতে গেলে মনে হয় যে ওরকম টাইপের, ও এই সেক্টরের। কিন্তু কালকে একটা ধারণা চেঞ্জ হয়ে গেছে, যে কোনো একটা প্রোগ্রামে দেখলাম যে আমাদের সালমান খান বলতেছিল, উনি বলতেছিল যে যে সেক্টরের, সেই সেক্টরে যদি বিয়ে কিংবা প্রেম করে তো সে হ্যাপি থাকতে পারে। আচ্ছা, কেন থাকতে পারে এটাও বলছে যে আমি আমার কাজটা করতেছি, দ্যাটস ওয়াই যখন দেখবো যে আমার হাজবেন্ডও এটা করতেছে, তখন মনে হবে যেমন শাবনাজ, নাইম ভাইয়া, তারপরে আমাদের মৌসুমী আপা, অমর সানি ভাই, এদের মধ্যে কিন্তু এইসব ঝামেলা নেই। কিন্তু আমরা যদি বাইরের কোথাও মুভ করি, তখন দেখা যাবে কি সন্দেহ পড়লো, মানে এটা হবে না আসলে, এক্সাক্ট এটা হয় না। কাজের প্রতি আমাদের তখন একটা হেটিং বিষয় চলে আসে। মানে আমার পক্ষ থেকে, যেমন আমার হাজবেন্ড যদি বাইরের একজন হয়, তো আমার নিজের কাছে গিল্টি ফিল হবে যে আমি হিরোটাকে জড়ায় ধরতেছি, এগুলো করতেছি। এটা যদি আমার শাশুড়ি দেখে, শ্বশুর দেখে, আমার হাজবেন্ড দেখে, নিজের কাছে এটা খারাপ লাগে। একই প্রফেশন বা সবই জঙ্গলের যদি কেউ হয়, সেটা বেটার। এটা বেটার, কারণ ও তো জানবে যে আমার প্রফেশনটা এরকম, আমরা জানি আমাদের বিষয়টা কেমন। সো এটা একটা ভালো বিষয় ছিল, আগে চিন্তা করিনি, কালকে চিন্তা করতে ভালো লাগছে। এখন কিভাবে ভাবছো কিনা তুমি? এভাবে চিন্তা করতেছি, দেখি। অভিনয় ক্যারিয়ারের তোমার গোপন কোনো প্রত্যাখ্যান বা কষ্টের কোনো অভিজ্ঞতা আছে কিনা? গোপন কি, খুব কষ্ট একটা আছে যে এখানে এসে, মানে একেতে নায়িকা হওয়া আর ক্যারিয়ারে আসা, দেন তারপরে লাইফ থেকে একটা বিগ কিছু হারিয়ে ফেলা, আবার বিগ কিছু অর্জন করা, দুইটাই আমার ভিতরে আছে। যে কষ্টটা আমি আসলেই কাউকে বলতেও পারি না, নিজে মানে নিজেও যখন মনে হয়, তখন মনে হয় যে এটা খুবই কষ্টের, যে পেয়েছি হয়তোবা 100, হারিয়েছি তার ডাবল, যেটা না হলেও পারতো আমার জন্য। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। রাইজিং বিডি দর্শকদের জন্য যদি তুমি কিছু বলতে। এখানে এসে খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর কনসেপ্ট, ফার্স্ট টাইম আমার খুব ভালো লাগছে প্রোগ্রামে এসে। অ্যান্ড আমার দর্শকদের, রাইজিং বিডির যারা দর্শক আছে তাদেরকে বলবো প্রোগ্রামটা বেশি বেশি দেখবেন, যারা আমরা এরকম আরো বেশি বেশি আসতে পারি। আমি তো বলছি অলরেডি যে আমি আবারও আসতে চাই।
এরকম আমার মতো আপনাদের আরও একজন আসবে, আরও একজন নায়িকারা এসে আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন যেগুলো জানার থাকবে কমেন্ট করবেন, ভাইয়া নেক্সট টাইম তাদেরকে প্রশ্ন করবে, অ্যান্ড আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে জানতে পারবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আমার জন্য দোয়া করবেন। রাইজিং বিডিকেও সঙ্গে রাহাত ভাইয়াকেও অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাইজিং বিডি স্পেশালে আসার জন্য। দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।